পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটা প্রশ্ন ক্রমশ জোরালো হচ্ছে। তৃণমূল কংগ্রেস কি ধীরে ধীরে একটা আন্দোলন ভিত্তিক রাজনৈতিক দল থেকে পরিবার কেন্দ্রিক রাজনৈতিক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে? এই প্রশ্নের কেন্দ্রে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত ৩ দশকে মমতা বন্দ্যোপাধ্যায় যে রাজনৈতিক শক্তি গড়ে তুলেছেন তা নিঃসন্দেহে ভারতীয় রাজনীতির অন্যতম বড় ঘটনা। একা হাতে কংগ্রেস ছেড়ে নতুন দল গঠন করে বামফ্রন্টের ৩৪ বছরের শাসনের অবসান এবং বাংলার রাজনীতির কেন্দ্রবিন্দুতে নিজেকে প্রতিষ্ঠিত করা সবই তার রাজনৈতিক সংগ্রামেরই অংশ। কিন্তু আজ সেই রাজনৈতিক উত্তরাধিকার নিয়েই প্রশ্ন উঠছে। বিরোধীদের অভিযোগ, তৃণমূল কংগ্রেসে ধীরে ধীরে এমন এক পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দলের সর্বোচ্চ নেতৃত্ব হিসেবে প্রতিষ্ঠিত করার প্রক্রিয়া স্বাভাবিক রাজনৈতিক প্রতিযোগিতার মাধ্যমে নয়, বরং সাংগঠনিক ও ক্ষমতার কাঠামোর মাধ্যমে এগিয়ে দিয়ে যাওয়া হয়েছে। দলের বহু পুরনো নেতা, মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের সৈনিক এবং অভিজ্ঞ সংগঠকরা মনে করেন তাদের ভূমিকা ক্রমশ সীমিত হয়েছে। বিতর্কের মূল প্রশ্ন এখন, একটা রাজনৈতিক দলের ভবিষ্যৎ নেতৃত্ব কি গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে নাকি পারিবারিক উত্তরাধিকারের মাধ্যমে? এই প্রশ্ন শুধু বাংলায় নয়, এটা গোটা ভারতের রাজনৈতিক বাস্তবতার অংশ। ভারতীয় রাজনীতিতে পরিবারতন্ত্র বা ডাইনেস্টি পলিটিক্স নতুন কোনো বিষয় নয়। স্বাধীনতার পর থেকেই দেশের বহু রাজনৈতিক দল ধীরে ধীরে গণতান্ত্রিক প্রতিষ্ঠান থেকে পারিবারিক সম্পত্তিতে পরিণত হয়েছে। অনেক ক্ষেত্রেই কোনো নেতার রাজনৈতিক উত্তরাধিকার তার আদর্শ, সংগঠন বা কর্মীদের হাতে না গিয়ে সরাসরি গেছে তার সন্তান বা আত্মীয়দের হাতে। কিন্তু ইতিহাস বলছে এই উত্তরাধিকার সবসময় সাফল্যের নিশ্চয়তা দেয় না, বরং বহু ক্ষেত্রে পরিবারতন্ত্রই রাজনৈতিক দলের পতনের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। ভারতের রাজনীতিতে পরিবারতন্ত্রের শিকড় এতটাই গভীর যে আজ বহু রাজনৈতিক দল কার্যত পারিবারিক ব্র্যান্ডে পরিণত হয়েছে। রাজনীতির ময়দানে কোনো নতুন মুখ উঠে আসার আগেই তার পদবি, বংশপরিচয় এবং পরিবারের রাজনৈতিক ইতিহাস তার পরিচয়ের বড় অংশ হয়ে দাঁড়ায়। এই প্রবণতা গণতন্ত্রের মূল দর্শনের পরিপন্থী, কারণ নেতৃত্ব নির্ধারিত হওয়ার কথা যোগ্যতা, আদর্শ, সাংগঠনিক দক্ষতা এবং জনসমর্থনের ভিত্তিতে, রক্তের সম্পর্কের ভিত্তিতে নয়। অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত তরুণ গগৈ নিজের ছেলে গৌরব গগৈকে সামনে আনার চেষ্টা করেছিলেন, কিন্তু এই প্রক্রিয়ায় সংগঠনের অভ্যন্তরীণ শক্তি দুর্বল হয় এবং বিজেপি সেখানে স্থায়ী ভিত্তি গড়ে তুলতে সক্ষম হয়। ব্যক্তিকেন্দ্রিক রাজনীতি কিভাবে একটা ঐতিহাসিক দলকে দুর্বল করতে পারে, অসম তার একটা গুরুত্বপূর্ণ উদাহরণ। মহারাষ্ট্রে শরদ পাওয়ারের রাজনৈতিক দক্ষতা দীর্ঘদিন এনসিপিকে শক্তিশালী রেখেছিল, কিন্তু পরিবার ভিত্তিক ক্ষমতার দ্বন্দ্বই শেষ পর্যন্ত দলের সবচেয়ে বড় সংকট হয়ে দাঁড়ায়। ভাইপো অজিত পাওয়ারের বিদ্রোহ শুধু একটা রাজনৈতিক বিভাজন নয়, এটা ছিল পরিবারতন্ত্রের অন্তর্নিহিত দুর্বলতার প্রকাশ। আজ শরদ পাওয়ার কন্যা সুপ্রিয়া সোলেকে সামনে রেখে দলকে পুনর্গঠনের চেষ্টা করলেও বাস্তবতা হলো এক সময়ের কিং মেকার দল আজ নিজের অস্তিত্ব রক্ষার লড়াই করছে। একই সঙ্গে সেখানকার পরিবারতন্ত্রের আরেকটা গুরুত্বপূর্ণ উদাহরণ হলো শিবসেনা। বাল ঠাকরে নিজের ব্যক্তিত্ব, হিন্দুত্ববাদী রাজনীতি এবং মারাঠি অস্মিতার প্রশ্নে একটা শক্তিশালী আন্দোলন গড়ে তুলেছিলেন, কিন্তু দল প্রতিষ্ঠার পর থেকেই নেতৃত্ব কার্যত ঠাকরে পরিবারের মধ্যেই সীমাবদ্ধ ছিল। বাল ঠাকরে জীবিত থাকাকালীন ভাইপো রাজ ঠাকরে নেতৃত্বের লড়াইয়ে হেরে গিয়ে আলাদা করে মহারাষ্ট্র নবনির্মাণ সেনার নামে নতুন দল গঠন করে। বাল ঠাকরের মৃত্যুর পর তার ছেলে উদ্ধব ঠাকরে দলের প্রধান হন এবং পরবর্তী সময়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীও হন। কিন্তু রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে শিবসেনার অভ্যন্তরে দীর্ঘদিন ধরে এমন একটা সংস্কৃতি তৈরি হয়েছিল যেখানে ব্যক্তি নির্ভর নেতৃত্ব সাংগঠনিক গণতন্ত্রের চেয়ে বেশি গুরুত্ব পেয়েছিল। এর ফল দেখা যায় 2022 সালে, যখন একনাথ শিন্ডের নেতৃত্বে দলের বড় অংশ বিদ্রোহ করে। বহু বিধায়ক, সাংসদ উদ্ধব ঠাকরের নেতৃত্বের বিরুদ্ধে অবস্থান নেন এবং শেষ পর্যন্ত শিবসেনা কার্যত দুভাগে বিভক্ত হয়ে যায়। উদ্ধব নিজের কাছে দলের প্রতীকটাও ধরে রাখতে পারেননি। শিবসেনার অভিজ্ঞতা তাই একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। একজন ক্যারিশম্যাটিক প্রতিষ্ঠাতা নেতার উত্তরাধিকার ধরে রাখা এবং একটা গণতান্ত্রিক রাজনৈতিক প্রতিষ্ঠান তৈরি করা এক বিষয় নয়। উত্তরাধিকার যদি প্রতিষ্ঠানের উপরে স্থান পায়, তবে একসময় শক্তিশালী দলও বিভাজন ও দুর্বলতার মুখে পড়তে পারে। ভারতের পরিবারতন্ত্রের সবচেয়ে আলোচিত উদাহরণ অবশ্যই নেহেরু গান্ধী পরিবার।
জওহরলাল নেহরু থেকে ইন্দিরা গান্ধী থেকে সঞ্জয় গান্ধী, রাজীব গান্ধী, তারপর সোনিয়া, রাহুল, প্রিয়াঙ্কা, কার্যত কংগ্রেস একটা পরিবারের রাজনৈতিক উত্তরাধিকারের ধারক হয়ে উঠেছে। দলের বহু নেতা ও কর্মী দীর্ঘদিন ধরে অভিযোগ করছেন যে নেতৃত্বের স্বাভাবিক উত্থানের পথ সংকুচিত হয়েছে, ফলে সংগঠন দুর্বল হয়েছে এবং আঞ্চলিক নেতৃত্ব বিকশিত হওয়ার সুযোগ হারিয়েছে। তবে পরিবার থেকে রাজনীতিতে আসা মানেই ব্যর্থতা তা নয়। উত্তরপ্রদেশে অখিলেশ যাদব নিজের রাজনৈতিক পরিচয় গড়ে তুলতে সক্ষম হয়েছেন। মেঘালয়ে কনরাড সাংমা সফল আঞ্চলিক নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। অর্থাৎ রাজনৈতিক পরিবারে জন্ম সুযোগ এনে দিতে পারে, কিন্তু শেষ পর্যন্ত নেতৃত্বের সাফল্য নির্ভর করে ব্যক্তিগত দক্ষতার উপর। মধ্যপ্রদেশে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া তার বাবা মাধবরাও সিন্ধিয়ার রাজনৈতিক উত্তরাধিকার বহন করলেও এখনও পর্যন্ত সর্বভারতীয় স্তরে শীর্ষ নেতৃত্বের জায়গায় পৌঁছতে পারেননি। একইভাবে রাজস্থানের সচিন পাইলট তার বাবা রাজেশ পাইলটের জনপ্রিয়তা উত্তরাধিকার সূত্রে পেলেও কংগ্রেসের সর্বোচ্চ নেতৃত্বে নিজেকে প্রতিষ্ঠা করতে পারেননি। তারা দুজনেই জনপ্রিয়, শিক্ষিত এবং প্রশাসনিক অভিজ্ঞতা সম্পন্ন নেতা, কিন্তু পরিবারতন্ত্রের কাঠামোর মধ্যেই তাদের রাজনৈতিক সীমাবদ্ধতা স্পষ্ট হয়ে রয়েছে। দক্ষিণ ভারতেও পরিবারতন্ত্রের উজ্জ্বল ও অন্ধকার দুই দিকই দেখা যায়। প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ.ডি. দেবেগৌড়ার ছেলে এইচ.ডি. কুমারস্বামী কর্ণাটকের মুখ্যমন্ত্রী হয়েছিলেন, এখনও গুরুত্বপূর্ণ রাজনৈতিক শক্তি। কিন্তু আরেক ছেলে এইচ.ডি. রেভান্নার পরিবার ঘিরে তৈরি হওয়া বিতর্ক জনতা দল সেকুলারের ভাবমূর্তিতে বড় আঘাত করেছে। বিশেষ করে দেবেগৌড়ার নাতি প্রজ্জ্বল রেভান্নার বিরুদ্ধে নারী নির্যাতন ও যৌন কেলেঙ্কারির অভিযোগ শুধু তার রাজনৈতিক কেরিয়ার ধ্বংস করেনি, পরিবারের দীর্ঘ রাজনৈতিক ঐতিহ্যকেও কলঙ্কিত করেছে। এর পাশাপাশি দক্ষিণ ভারতের রাজনীতিতে পরিবারতন্ত্রের সবচেয়ে নাটকীয় উদাহরণগুলোর মধ্যে অন্যতম হল এন.টি. রামারাও এবং এম. করুণানিধির রাজনৈতিক জীবন। এনটিআর অন্ধ্রপ্রদেশে আঞ্চলিক আত্মপরিচয়ের রাজনীতিকে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছিলেন, কিন্তু জীবনের শেষ পর্যায়ে পরিবারের অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং উত্তরাধিকার নিয়ে সংঘাত তার দল তেলেগু দেশম পার্টিকে নাড়া দেয়। 1995 সালে তারই জামাতা চন্দ্রবাবু নাইডুর নেতৃত্বে ঘটে যায় রাজনৈতিক পালাবদল, যা আজও ভারতের রাজনৈতিক ইতিহাসে অন্যতম নাটকীয় অধ্যায় হিসেবে বিবেচিত হয়। এনটিআরের মতো জনপ্রিয় নেতাও পরিবার কেন্দ্রিক ক্ষমতার রাজনীতির শিকার হয়েছিলেন। তামিলনাড়ুতে করুণানিধির ক্ষেত্রেও একই ছবি দেখা যায়। এম.কে. স্ট্যালিন এবং এম.কে. আলাগিরি দীর্ঘদিন ধরে চলা উত্তরাধিকার যুদ্ধ ডিএমকের ভেতরে গোষ্ঠীদ্বন্দ্ব সৃষ্টি করেছিল। শেষ পর্যন্ত স্ট্যালিন সফল উত্তরসূরি হলেও পরিবারতন্ত্র দলকে দীর্ঘদিন অস্থিরতার মধ্যে রেখেছিল। বিহারের লালু প্রসাদ যাদবের আরজেডিতেও একই চিত্র দেখা যায়। আজ তেজস্বী যাদব দলের মুখ হলেও বিরোধীদের অভিযোগ দল এখনও একটা পরিবারের রাজনৈতিক প্রতিষ্ঠান হিসেবেই পরিচালিত হয়। এই সমস্ত উদাহরণ আমাদের একটা সাধারণ সত্যের সামনে দাঁড় করায়। পরিবারতন্ত্রের সবচেয়ে বড় সমস্যা শুধু উত্তরাধিকার নয়, বরং দলের অভ্যন্তরীণ গণতন্ত্রের ক্ষয়। যখন কোনো দল একটা পরিবারকে কেন্দ্র করে অবর্তিত হতে শুরু করে, তখন ধীরে ধীরে মতভেদ, সমালোচনা এবং বিকল্প নেতৃত্বের জায়গা সংকুচিত হয়ে যায়। সবচেয়ে বিপজ্জনক বিষয় হলো ইয়েস বস সংস্কৃতির জন্ম। নেতৃত্বের চারপাশে এমন বলয় তৈরি হয় যেখানে বাস্তব পরিস্থিতির মূল্যায়নের বদলে নেতাকে খুশি রাখাই প্রধান কাজ হয়ে দাঁড়ায়। ফলে ভুল সিদ্ধান্ত সংশোধনের সুযোগ কমে যায় এবং দল বাস্তবতা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। পশ্চিমবঙ্গে আজ সেই প্রশ্নই উঠছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, তার জনভিত্তি এবং আন্দোলনের ইতিহাস নিঃসন্দেহে তৃণমূল কংগ্রেসের প্রধান সম্পদ। কিন্তু যদি কোনো রাজনৈতিক দল নিজের ভবিষ্যৎকে শুধুমাত্র একজন ব্যক্তির উত্তরাধিকার প্রশ্নে সীমাবদ্ধ করে ফেলে, তবে সংগঠনের দীর্ঘমেয়াদী শক্তি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থেকেই যায়। সমালোচকদের বক্তব্য, ধৃতরাষ্ট্র যেমন দুর্যোধনদের প্রতি অন্ধ স্নেহে কৌরবদের সাম্রাজ্যকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছিলেন, তেমনি যে কোনো রাজনৈতিক নেতা যদি উত্তরাধিকারের প্রশ্নে আবেগকে রাজনৈতিক বাস্তবতার উপরে স্থান দেন, তবে তার ফল শেষ পর্যন্ত দলকেই ভোগ করতে হয়। ইতিহাস বারবার সেই সতর্ক বার্তাই দিয়েছে। তবে চূড়ান্ত সত্যটা অন্যত্র। ভারতে ভোটার এখন আগের চেয়ে অনেক বেশি সচেতন। শুধুমাত্র বংশ পরিচয় বা পারিবারিক উত্তরাধিকার আর রাজনৈতিক সাফল্যের নিশ্চয়তা দেয় না। জনগণ এখন নেতৃত্বের দক্ষতা, প্রশাসনিক সক্ষমতা, ব্যক্তিগত সততা এবং সংকট মোকাবিলার ক্ষমতাকে বেশি গুরুত্ব দেয়। পরিবারতন্ত্র কোনো নেতাকে রাজনীতিতে প্রবেশের দরজা খুলে দিতে পারে, কিন্তু তাকে টিকিয়ে রাখতে পারে না।
শেষ পর্যন্ত গণতন্ত্রের চূড়ান্ত সিদ্ধান্ত জনগণের হাতেই থাকে। ইতিহাস বারবার দেখিয়েছে, যে রাজনৈতিক দল নিজেদের ভেতরে গণতন্ত্রকে হত্যা করে তারা দীর্ঘমেয়াদে দুর্বল হয়ে পড়ে, আর যে নেতা শুধু পরিবারের ওপর নির্ভর করে তাকে শেষ পর্যন্ত জনগণের আদালতেই নিজের যোগ্যতার প্রমাণ দিতে হয়। ভারতের রাজনীতিতে পরিবারতন্ত্র এখনও শক্তিশালী, কিন্তু আগামী দিনের ভারত ঠিক করবে রাজনীতি কি জনগণের হবে নাকি কয়েকটা পরিবারের ব্যক্তিগত উত্তরাধিকার হিসেবে থেকে যাবে। যদি এই রিপোর্ট ভালো লাগে তাহলে লাইক করবেন, আপনাদের মতামত জানাবেন কমেন্ট সেকশনে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।